নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। খুব গুরুত্বপূর্ণ এপিসোড। আগামী 150টা দিন আপনার জীবনে বৃহস্পতি কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে, আমরা আজকের এপিসোডে সেই নিয়ে আলোচনা করব। বৃহস্পতি তিনি শক্তিশালী হয়েছেন, কিন্তু আপনি কি কি ফল পাবেন, আপনার জন্মছকে কোথায় কোথায় বৃহস্পতি বসে থাকলে কি কি ফল দেবে, এই অংশের আলোচনাও কিন্তু আমি আজকের এপিসোডে কিছুটা করব, যাতে আপনি এপিসোড দেখতে দেখতে আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন আর কি। কেমন? আপনি মনোযোগ দিয়ে পুরো এপিসোড দেখুন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আমার অনুরোধ সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, আমার প্রথম যে প্রশ্ন তোমার কাছে, যেটা বৃহস্পতি এই যে তুঙ্গি উচ্চ ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারটা, ডিগ্রিগত জায়গা থেকে যদি দেখি, আমরা প্রথমে একটু ব্যাকরণগত আলোচনা করি, কেননা আপনাদের মধ্যে অনেকে ব্যাকরণ বোঝেন, তো সেটাকে উপেক্ষা করা ঠিক না। বৃহস্পতি আসলে এই মুহূর্তে কতটা ডিগ্রিগত জায়গা থেকে কোথায় আছে এবং নক্ষত্রগত জায়গা থেকে কি আছে, কেননা মেষের যে 3টে নক্ষত্র, তার সাথে একটু সমীকরণটাও কিন্তু খুঁজবো আমি, যাতে করে শাস্ত্রীয়ভাবে বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে আলোচনাটাকে দাদা এগোনো যেতে পারে। ঠিক আছে? তো বৃহস্পতির এই যে উচ্চ ইত্যাদি ইত্যাদি, এই জায়গাটা তুমি একটু বলো। বৃহস্পতি স্বনক্ষত্রে পূর্ণবাসু নক্ষত্রেই থাকছেন। দীর্ঘদিন আগে থেকেই তিনি প্রবেশ করে থাকছেন, এবং এই যে তিনি কর্কটে প্রবেশ করে তুঙ্গি হচ্ছেন, 5 ডিগ্রি পর্যন্ত তিনি তুঙ্গাবস্থায় থাকবেন, তারপর পুরোটাই উচ্চস্থল তার। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এর আগে তুমি একটা কথা বলে গেলে, প্রায় 150 দিন শব্দটা, হ্যাঁ, কিন্তু সচরাচর সবাই জানেন যে বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করেন। তো হঠাৎ এই কর্কট রাশিতে 150 দিন কেন? অর্ধেক বছর, প্রায় 365, মানে অর্ধেক হলে কত হচ্ছে? আরও বেশি হয়ে যাচ্ছে, 150-র অনেক বেশি হতে না, আমরা মেষের নিরিখে চতুর্থকে এইভাবে বলি। না না, আমি বলছি যে হঠাৎ 150 দিন শব্দটা উঠলো কেন? প্রশ্ন তো আসতেই পারে। হ্যাঁ, অবশ্যই 150 আসবে কেন? কর্কটে যদি প্রবেশ করে, সে তো 12 মাস থাকার কথা, 1 বছর তো একটা রাশিতে তিনি অবস্থান করেন, তো হঠাৎ 150 দিনের প্রশ্নটা উঠলো কেন? না, এইবারে বৃহস্পতি অতিচারী হওয়ার সুবাদে অতিচারী হয়েছেন, মানে গতিটা তীব্র। কয়েক মাস আগে বৃহস্পতি একবার এসছিলেন কর্কটে, হ্যাঁ, উঁকি মেরে চলে গেছেন। তখন মানে মেষের রাশির নিরিখে তৃতীয় ঘর থেকে উঁকি মেরে চলে গেছে। না, ওই কর্কটেই এসে কিছুদিনের জন্য থেকে চলে গেছেন। আচ্ছা, কেন? সেটা কিন্তু মানে প্রাকৃতিকভাবে আসা নয়, এই অতিচারীর সুবাদে একবার এসে গেছিলেন কিছুদিনের জন্য, দিয়ে ব্যাক করে তিনি মিথুনেই অবস্থান করেছিলেন। হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ, এবারে এই উঁকি মেরে চলে যাওয়াটা ঘটেছিল কিসের জন্য? না, অতিচারী অতি দ্রুত হওয়ার জন্য তিনি চলে এসেছিলেন, তারপর তিনি বক্রগতি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার তিনি পিছিয়ে যান। পিছিয়ে যান বলতে এখানে কিন্তু তিনি এগান না পেছান না, এটা দৃষ্টিশক্তিতে আমরা এটা বিভ্রমতা বোধ করি। যেরকম তুমি একটা গাড়িতে আছো, সাইড থেকে যদি আরেকটা গাড়ি অতি দ্রুত চলে, তুমিও চলো, মনে হবে তোমার গাড়িটা পেছাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা। এবারে বর্তমান কিন্তু তিনি আবার এলেন কর্কটে, এবং তুঙ্গ অবস্থায় থাকবেন 5 ডিগ্রি পর্যন্ত। বোঝা গেল? এটা হচ্ছে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থল। আচ্ছা, এটা আবার চন্দ্রের জায়গা। বোঝা গেল? এবার এই চতুর্থ স্থল থেকে কি কি ফলপ্রাপ্তি ঘটবে? প্রথমত একটা অবস্থানগত ফল, আবার দৃষ্টিগত ফল। স্থিতির চেয়ে দৃষ্টি অনেক বেশি শক্তিশালী বৃহস্পতির মতো গ্রহের। এবারে তিনি যখন চতুর্থে অবস্থান করছেন, সেখান থেকে তিনি দৃষ্টি দিচ্ছেন প্রথমে 8ম স্থলে, 10ম স্থলে এবং দ্বাদশ স্থলে। প্রথমে স্থিতির অবস্থানটা বলি। স্থিতির অবস্থানে তিনি অনেকটা সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু দান করবেন, যদিও যে ঘরগুলো থেকে তিনি এসছেন সেই ঘরগুলো কিন্তু কোনোটাই ভালো ঘর নয় মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে। 8ম এবং দ্বাদশ, বোঝা গেল? কারণ আমরা যখন কুণ্ডলী নিয়ে চর্চা করি, সেই জায়গায় 6ষ্ঠ 8ম দ্বাদশ দুস্থান বলা হয়। কথা বোঝা গেল? এবার নবম এবং দ্বাদশ, হ্যাঁ, 8মে দৃষ্টি রেখেছেন, তাইলে একটা ভাগ্য বা ধর্মস্থল থেকে তিনি গেলেন, আর দ্বাদশ থেকে গেলেন। এবারে ধর্ম এই জায়গায় দুটো ভাগে ভাগ করে নাও। প্রথম ভাগ করে নাও যে জাগতিক একটা ভাগ আর একটা আধ্যাত্মিক ভাগ। তুমি রেশ রাখো,
আমি একটা জায়গায় ওনাদের একটু ক্ল্যারিটি দিতে হবে, কিছু মানুষের এটা প্রয়োজন আছে। যখন এই যে কালপুরুষ রাশিচক্রের নিরিখে শব্দটা হচ্ছে না, যে আপনাদের নবম এবং দ্বাদশ ভাগ, আমরা চাই যে আপনারাও জ্যোতিষবিদ্যাটা ভালো করে একটু বুঝুন, জানুন, আপনাদের কাছে স্বচ্ছতা থাকুক, ভয় পাওয়ার কিছু নেই। আগাগোড়া আপনাদের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা, আপনাদের জীবনকে বৃহস্পতি কোথায় কোথায় প্রভাবিত করছে, চাই জন্মছকে যেখানেই বসে থাকুক না কেন তার একটা প্রভাব আছে আলাদা, কিন্তু আপনার ভাগ্যস্থল এবং আপনার দ্বাদশ ঘর, মুখ্যস্থল, আধ্যাত্মিক জায়গা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলোকে কিন্তু বৃহস্পতি মূলত তিনি আপনার জীবনকে ওই জায়গাগুলোতে প্রভাবিত আগাগোড়া করতে থাকবে। এবং এর পাশাপাশি আপনার জন্মছক যা আছে, আপনি আপনার জন্মছকে দেখছেন যে আপনার জন্মছকে চতুর্থ ঘরে, মানে কর্কটের ঘরে বর্তমানে যেখানে উনি সুউচ্চ হয়েছেন, তাহলে সেখানে আপনার বৃহস্পতি জন্মছকে বসে আছে। তো সেটারও কি ফল পাবে সেই জায়গাটার নিরিখে এবার ওই ধর্ম আর ইত্যাদি ইত্যাদি দুটো ভেদ ওই জায়গা থেকে একটু কানেক্ট করে নিন। প্রথমত বলি, ধর্মস্থল যেটা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি, উনাদের ধর্মস্থলে বসে আছে বৃহস্পতি, তার জায়গা, বসে নেই বর্তমান, বৃহস্পতির জায়গা ধর্মস্থলটা, মুখ্যস্থলটাও জায়গা। এই জায়গায় কালপুরুষ চক্র থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে মেষ লগ্ন বা রাশির জাতকদের, যে তুমি যদি বৃহস্পতির আচরণ ঠিক রাখতে পারো, বৃহস্পতির সাথে সম্পৃক্ত হতে পারো তার চাওয়া পাওয়ার সাথে, তাইলে তুমি কিন্তু ধর্মীয় গুণাবলী তোমার মধ্যে অন্তর্নিহিত করতে হবে, ব্যাপারটা বুঝলে? এবং সেটাকে যদি ঠিকঠাক করতে পারো, এবং তার যে ঠিকঠাক মানে কি, তার যে পথ নির্দেশনা, সত্য, জ্ঞান, প্রজ্ঞা, স্থিতধি, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে সেইগুলোকে যদি ঠিকঠাক পালন করে যেতে পারো, তুমি কিন্তু মোক্ষের কাছে পৌঁছে যাবে। কারণ মোক্ষেরও দাতা তিনি, ধর্মেরও দাতা তিনি, মাঝখানে শনিদেব বাকি পথটা নিয়ে যাবেন। হ্যাঁ, এবার দাদা আমরা একটু এই চতুর্থ ঘরের নিরিখে বৃহস্পতি ওনাদেরকে ঠিক কি কি ফল দিচ্ছেন, আচ্ছা, সেই জায়গাটা আমরা আলোচনায় নিয়ে আসি। একদম একদম একদম। প্রথমে আমি একদম ছোট্ট করে বলে নিই, মায়ের শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালো যাবে। এক, পারিবারিক কিছু স্বাচ্ছন্দ্য বোধ, উন্নতি তৈরি হবে, গাড়ি বাড়ি যানবাহন এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আরও বলে দিচ্ছি, কিছু অপ্রাপ্ত অর্থ, দীর্ঘদিন আটকে থাকা অর্থ, সেই অর্থ কিন্তু পারিবারিকভাবে, ব্যক্তি হিসেবে নয়, পারিবারিকভাবে প্রাপ্তিযোগ একটা তৈরি হতে চলেছে। হ্যাঁ, কিছু গুপ্ত ধন, যেগুলোকে গুপ্ত বলবো না, এখন তো আর গুপ্ত ধন নেই, উত্তরাধিকার সূত্রে কিছু পাবেন, এইরকম একটা দিক। আর বিদেশ থেকেও কিছু প্রাপ্তি ঘটতে চলেছে, হয়তো কিছু বিদেশ রিলেটেড কাজে যুক্ত আছেন, বিদেশ থেকে কিছু অর্থ পরিবারে যুক্ত হতে চলেছে। আবার ধর্মীয় ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপারে যারা যুক্ত আছেন তাদের থেকেও বেশ কিছুটা অর্থ প্রাপ্তি এবং সমৃদ্ধি যোগ। বাড়িতে আবার কিছু ধর্মীয় অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যায়। বাড়ির পরিবারের লোক আধ্যাত্মিক মনস্ক হবে, ধর্মীয় মনস্ক হবে। তুমি এই যে জায়গাগুলো বললে, আমি দুটো একটা পয়েন্ট বলি। হ্যাঁ, একদম। বিদেশ বলতে দেখবেন যে আপনার মাধ্যমে আপনার পরিবারের কেউ না কেউ, তিনি হয়তো বাড়ির বাইরে, বাড়ি থেকে একটু দূরে তিনি কাজে যোগ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা ভূমিকা পালন করছেন, এটাও আপনি পাবেন। একদম। ধরুন আপনি কোনো গৃহিণী, হ্যাঁ, আপনার যোগাযোগের মাধ্যমে আপনার হাজব্যান্ড তিনি কোথাও কাজে যুক্ত হচ্ছেন। আবার এর বিপরীতটাও হতে পারে, যিনি মেষ লগ্নের জাতক, মানে পুরুষ মানুষ, আপনার পারিবারিক কোনো যোগাযোগের মাধ্যম থেকে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি হচ্ছে। আপনার কাজের জায়গায়, আপনার যে কাজের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক সূচিত হবে। এবং বিদেশ বলতে কেবলমাত্র কিন্তু দেশের বাইরে নয়, ওই জন্মস্থান থেকে দূরের কম্বিনেশনটাও রাখতে হবে। না, আরও একটা রাখতে হবে, বিদেশি কোম্পানি হতে পারে, হ্যাঁ দাদা, বিদেশি কোনো ব্যাংক হতে পারে, বিদেশি কোনো সংস্থা হতে পারে, হ্যাঁ, সেই জায়গায়ও যুক্ত হওয়ার একটা সম্ভাবনা কর্মক্ষেত্রে। কারণ একাধারে বৃহস্পতি চতুর্থে বসে হ্যাঁ
তিনি কি কি দেখছেন দেখো, অষ্টম থেকে একটা আমরা কলকবজা কোম্পানি ভাবতে পারি, একদম। দশম থেকে কর্ম ভাবতে পারি, আবার দ্বাদশ থেকে বিদেশ ভাবতে পারি, যে 3 জায়গায় তিনি দৃষ্টি দিয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে পরিবারের ব্যক্তিগণ এই জায়গায় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি, বা ওই জায়গা থেকে কিছু কিছু সুফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আমি একটা একটু জটিল প্রশ্ন নিই, মানে জটিল প্রশ্ন মানে শুধু বৃহস্পতিকে নিয়ে আলোচনা না করে, বৃহস্পতির এই যে তুমি মানে গুপ্তধনের প্রসঙ্গে যখন যাচ্ছিলে আর কি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তো উত্তরাধিকার সূত্রে অনেকে জমি জায়গা এই জায়গাগুলো কিন্তু পাবে। একটা অশনি সংকেত আছে কিনা তোমাকে আমার মূলত জিজ্ঞাসা, এই যে জমি জায়গা পাওয়ার যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটা কত সময় ওনার হাতে স্থায়ী থাকবে, না সেটা ওনার হাত থেকে আবার বিক্রি হয়ে যাবে, এই জায়গাটা মানে বিক্রি করে আপনি সেটা সেখান থেকে টাকা নেবেন, এবং সেই টাকাটা কিন্তু আপনার হাত থেকেও আবার খরচা হয়ে বেরিয়ে যাবে, এই জায়গাটাও কিন্তু আছে। তার মানে বৃহস্পতি কিন্তু ফল দিল আপনাকে, তারপরে আপনার হাত থেকে বেরিয়ে যাবে, আপনি কেননা ওই জমিটাকে লিকুইড করে ফেলবেন, টাকায় রূপান্তরিত করে ফেললেন। তো বৃহস্পতি ফল দিল না এমন কিন্তু নয়। না, আমি বলি, হ্যাঁ প্লিজ। এই জায়গায় কিছু যানবাহন ক্রয় হতে পারে, বাড়ি নির্মাণ হতে পারে, বাড়ির সাজসজ্জা হতে পারে। দেখা গেল মামার বাড়ি থেকে একটা সে দাদুর সম্পত্তির কিছু অংশ পেয়ে গেলাম কোনো কারণে, কি দাদুর বা একটা সম্পত্তি নিয়ে লিটিগেশন ছিল 2 বিঘা জায়গা, সবাই আমার বাবার ভাইয়েরা মিলে একটা সমস্যার সমাধান করে একটা টাকা ঢোকালো, সেটা তো লিকুইড মানি আসছে। এবার সেই লিকুইড মানিটা কি কাজে খরচ হয়ে যাবে? আর দীর্ঘদিন সেই ঘরটা রং করা হয়নি, একটু সাজানো গোছানোর দরকার, একটু টাইল বসানোর দরকার, সেই পুরানো গাড়িটা আছে ওটা বিক্রি করে দিয়ে একটু নতুন গাড়ি কিনলে ভালো হয়। এই যে মানসিকতাগুলো, এইগুলো তৈরি হবে। তার মানে সঞ্চয় হচ্ছে, বাট সেটা হয়তো লিকুইড মানি আকারে না হয়ে সেটা কি গাড়ি রূপে হয়ে যাচ্ছে, কিছু একটা রূপ পরিবর্তন করে আসছে এই মুহূর্তে। এই জায়গায় আমি একটা অশনি সংকেতের জায়গা কিন্তু এখনো মাথা থেকে আমার বেরোচ্ছে না। বলো। তুমি নক্ষত্রগত জায়গা থেকে, মেষ রাশি মেষ লগ্নের যে নক্ষত্রগত জায়গা থেকে আমাকে বলো, এই বৃহস্পতির কে কতটা শুভ ফল পাবে, আর কতটা শুভ ফলকে সে ধন সম্পত্তিতে রূপান্তরিত করতে পারবে নাকি হারাবে, এই জায়গাটা কিন্তু রাখতে হবে। আমরা এটা কথা বলছি যাদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে তাদেরকে নিয়ে, তারা তাহলে শুভ ফল পাচ্ছে, তারপরেও তারা হারাবে। আচ্ছা, বলেনি আমি, টোটাল বিষয়টা বলছি। যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত তাদের কিন্তু খুব সাবধান। যদিও কিছু কিছু আসার সম্ভাবনা সেখানে বাধা হতে পারে, ব্যয় হয়ে যেতে পারে, যদি কিছু আসে তিনি কিন্তু ওই 19-20 তারিখ পর্যন্ত ধরে রাখতে পারবেন না, যে কোনোভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। তৎপরবর্তী ক্ষেত্রে যদি প্রাপ্তি ঘটে কোনো কারণে, সেটা কিন্তু খুব ভালো ফল দেবে। সেখান থেকে যাই করুন তিনি, সেটা শুভত্বের দিকে যাবে। যদি সেটাকে পরিবর্তন করে কোনো অ্যাসেট তৈরি করেন, সেটাও ভালো হবে, লাভবান হবেন। এবং এটা চলবে কতদিন? 19 তারিখের পর বা 20 তারিখের পর, 20 তারিখের পর থেকে প্রায় 2 মাস 5 দিন মতো, মানে 19শে জুনের পর থেকে 2 মাস 5 দিন পর্যন্ত ভালো যাবে। ভালো যাচ্ছে কার? ওটা অশ্বিনীর, অশ্বিনী নক্ষত্রের যারা আপনারা জাতক, তারপরে কারণ আমরা তো 150 দিনের গল্প বলেছি, অবশ্যই তারপরেও প্রায় ওই যে আরো যে 65 দিন মতো, সেটাও কিন্তু আরো ভালো যাবে, আরো ভালো যাচ্ছে, আরো ভালো যাচ্ছে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য। এবারে ভরণীর জন্য বলি, অনেক চেষ্টা সাধনা করতে হবে এই 20 দিন ওইসব প্রাপ্তির ক্ষেত্রে, লাভ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু পেতে পেতে, সেই লাভ পেতে পেতে হয়তো পেয়ে যাবেন, কিন্তু লাভটাকে একদম ধরে রাখতে পারবেন না ভরণী নক্ষত্রের লোকেরা। আচ্ছা, আমি ওই জায়গাটা কিছু বলবো, হ্যাঁ তারপরে বলো। বেরিয়ে যাবে। নেক্সট নক্ষত্র, তারপরে এটা কতদিন যাবে না, এটা বলি, এটা কতদিন যাবে, ওই যে 19-20 তারিখের পর প্রায় 65 দিন, তারপরে যে আবার টাইমটা আসবে, সেটাই যদি তিনি প্রাপ্তি করেন, সেটা কিন্তু পক্ষে আসবে। মাঝখানের এই জায়গাটা তার কিন্তু বিপক্ষে থাকবে। হ্যাঁ, ওই রিয়েলাইজেশন করে হাত কামড়ে তারপরে হবে। ওটা অনেকেরই। কৃত্তিকার ক্ষেত্রে বলি, কৃত্তিকার ক্ষেত্রে প্রথমে একটু বাধা অনুভব করবেন 20 তারিখ পর্যন্ত, কোনো লাভ প্রাপ্তির ক্ষেত্রে বা পারিবারিক সুখানুভবের ক্ষেত্রে, গাড়ি বাড়ি করার ক্ষেত্রে একটু বাধা অনুভব করবেন। তারপর কিন্তু অনেক লেগে থেকে হতে পারে পরের 2 মাস, হ্যাঁ, যেটা 65 দিন আমরা বলছি, পরের 2 মাস, তারপরে আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা। যার জন্য প্রথমে একটু চেষ্টা করে যেতে হবে বাধার মধ্যেও, তারপরে চেষ্টা করতে করতে কিঞ্চিত প্রাপ্তিযোগও ঘটবে। সেটা পরের 2 মাস কিন্তু সেই যে প্রাপ্তিটা বেরিয়ে যাবে, মাঝখানের 2 মাসে কিছুটা প্রাপ্তি আসবে।
কোন দিকে বেরিয়ে যাবে নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, কোন দিকে বেরিয়ে যাচ্ছে মানে সেটা আপনার ডেভেলপমেন্টের জন্য যাচ্ছে নাকি বাজে দিকে চলে যাচ্ছে, এই সচেতনতাও একটু দিয়ে দিই। হ্যাঁ, দেখুন, যাদের খারাপ আছে নক্ষত্র বা যাদের গ্রহ খারাপ আছে ইত্যাদি ইত্যাদি, ও তারা এমনিতে যোগাযোগ করবেন, সার্জারি হবে, ও বাদ দিন, কনসাসনেস নিয়ে নিন, ক্ল্যারিটি নিয়ে নিন। দাদা, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে যেটা আমার মনে হচ্ছে, বা এনাদের ওভারঅল জায়গা থেকে আমি বলি, আগে নক্ষত্রটা তুমি ঢুকো, এনাদের অনেকে জীবনে প্রতিষ্ঠার একটা গল্প রচনা হবে এনাদের চারপাশে। সেই প্রতিষ্ঠার গল্পে পাতা ফাঁদে পা দিতে গিয়ে কিন্তু জড়াবে। অনেকে প্রেমিক বা প্রেমিকা তাকে পয়সা গড়ি দেবে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এবং এই বৃহস্পতি আপনাকে যে দিল, কৃপা করলো, কর্ম থেকে উপার্জন করছেন আপনি, হ্যাঁ, তাকে আপনি ওই প্রেমিক প্রেমিকা, নিজের সন্তানের জন্য দেখা যাবে সেদিকে খরচ খরচা। আরো বাজে জিনিস আছে, হ্যাঁ। কোনো সফলতা প্রাপ্তি, কেউ একটা লোভ দেখালো, তুমি এই টাকাটা দাও, তোমাকে এই জায়গায় আমি এই করে দেব, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেই জায়গার লোভ থেকে তিনি কিন্তু প্রতারিত হতে পারেন। এবং অতিরিক্ত উপার্জনের জন্য হ্যাঁ। শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি জায়গা থেকেও কিন্তু এই বৃহস্পতির শুভ কৃপা এটাকে আপনার হাত থেকে জলাঞ্জলি দিয়ে তারপরে কমেন্ট বক্সে লিখবে, কই না আমি বৃহস্পতির অথরাইজ সার্ভিস সেন্টার নই, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ক্ল্যারিটি দেওয়া দরকার আছে। আচ্ছা, এটা সেকেন্ড 2 মাস এই ঘটনাটা, এই ক্ষয়ক্ষতিটা প্রচুর হওয়ার সম্ভাবনা 20 তারিখের পর 2 মাস, তারপরে কিন্তু কিঞ্চিত আবার ভালো যোগ দেখা যাচ্ছে পরের 2 মাস, লাস্ট 2 মাস। আমি এই প্রসঙ্গটা দাদা কেন তুলছি বলো তো, যখন এই যে আমরা জন্মছক দেখতে গিয়ে যা দেখা যাচ্ছে, যেটা কোনো পিতা মাতা সন্তানের জন্য তিনি একটা ঋণ করে ফেললো, মানে এই প্রাপ্ত অর্থ তার সাথে আরো ঋণ করে দেখা গেল যে তাকে তার ডেভেলপমেন্টের জন্য, সন্তানের জন্য, উচ্চশিক্ষার জন্য ইত্যাদির জন্য তিনি খরচা করছেন। এবারে উনি কত বছর বয়সে বসে ঋণটা নিচ্ছেন, উনি কত বছর বয়সে ওনার ঋণ না নিলেও এই যে পুঁজিটা আপনি দিয়ে দিলেন, কত বছর বয়সে বসে, তারপর আপনার বর্তমান দশা অন্তর্দশা, ছেলের অন্তর্দশা দশা ইত্যাদি ইত্যাদি, ওই ছেলে বা ওই যাকে দিলেন গল্প শুনে সে কতটা সত্যি গল্প আপনাকে বলেছে, এবং আপনি নিজে এরপরে খারাপ সিচুয়েশনের মধ্যে যাবেন না তো। তখন দেখা যাবে যে এই যে দেওয়াটা, এটা একটা বড় আপনার কাছে মানে নৌকা ছিল, আপনি আপনার নৌকাটা দিয়ে দিচ্ছেন, এবার আপনাকে মাঝ সমুদ্রে পড়তে হচ্ছে বা নদী পেরোতে হচ্ছে, তখন আপনার কাছে নৌকা নেই। এই জায়গাটা, ক্ল্যারিটিটা অবশ্যই নিয়ে নেবেন। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে বড় মুনাফার জন্য, লাভজনক কিছু করার জন্য আপনি ধরুন 2 লাখ টাকা খরচা করবেন, কোনো যন্ত্রপাতি কিনে ফেলবে, কিন্তু হ্যাঁ, স্বাভাবিক, ব্যবসা বাণিজ্যের জন্য যন্ত্রপাতি কিনে ফেলবে, তুমি জানো আমি কোন জায়গা থেকে বলছি, ও ক্যালকুলেশন ধরার দরকার নেই, ওগুলো থাক। কিছু নতুন কিছু ইনভেস্ট করছেন আপনি, তো যেখানে 2-2.5 লাখ টাকা আপনি খরচা করছেন, সেখানে নিজের জন্মছক বা নিজের হাতটা একবার দেখিয়ে ক্ল্যারিটি, যার মনে হচ্ছে যে ভাই আমি সিরিয়াস, আমি ক্ল্যারিটি চাই, গোবিন্দবাবু এখানে আমাকে ক্ল্যারিটি দিন, যোগাযোগ করে নেবেন। বাকি তুমি নক্ষত্রের জায়গাটা একটু বলো। হ্যাঁ, বললাম তো, এই তো নক্ষত্র পুরো কমপ্লিট করে দিয়েছি। কৃত্তিকার ক্ষেত্রেও বলা হয়ে গেছে। হ্যাঁ। কৃত্তিকার ক্ষেত্রে বলে দিয়েছি, প্রথমটা একটু বাধা পাবেন, পরে কিন্তু চেষ্টা করে কিছুটা আসবে, হ্যাঁ, তারপরে সেইটা ধরে রাখতে পারবেন না, পরের লাস্ট 2 মাস, সেপ্টেম্বর অক্টোবর, এটা কিন্তু সেই টাকা পয়সা অর্থ ধ্বংস হয়ে যেতে পারে। আচ্ছা, এবার কিছু কম্বিনেশন নিয়ে নিই ওনাদের জন্মছকে। আচ্ছা, আমি একটু বার্তা দিই, হ্যাঁ, যারা বল। ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে প্রসঙ্গ তুললে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঋণটাকে যদি কাজে লাগান, স্পেসিফিক কি কাজে লাগাবেন, তাইলে সেই ঋণটা ভালো কাজে লাগবে। হ্যাঁ, চলো বলো। এইটা দেখো, ঋণের আমি একটু ব্যাখ্যা দিয়ে বললে বুঝতে পারবেন না, না, কেন তুমি বলছি। দাও না, আচ্ছা, তোমার মতোই বলো। ষষ্ঠর একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছেন, হ্যাঁ, ষষ্ঠের একাদশে, তাইলে ষষ্ঠ মানে ঋণ, হ্যাঁ, সেখান থেকে তাইলে লাভের জায়গায় কোথায় যাবে না, আপনি যদি এখান থেকে বাড়ি বানান, কোনো ব্যবসার জন্য গাড়ি টাড়ি কিছু ক্রয় করেন, হ্যাঁ, ব্যবসায়িক লক্ষ্যে হ্যাঁ, কিন্তু গাড়ি টাড়ি ক্রয় করেন, সেখানে ভালো ফল পাবেন। আবার বলছি, কোনো জমি কিনছেন ওই জায়গায়, তাইলে লাভ। হ্যাঁ, হ্যাঁ, এইখানে আরেকটা লাভ, আপনি যদি পড়াশোনা করছেন, সেই পড়াশোনায় যদি ওই ঋণটা ইনভেস্ট করেন, তাইলে লাভ। অন্যান্য ক্ষেত্রগুলো এতটা লাভ দেবে না। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, চলো এবার ওনাদের জন্মছকের সাথে একটু মেলাই। ধরো যার জন্মছকে 10ম ঘরে বৃহস্পতি আছেন, খুব ভালো তারা পেয়েছে, কোনো ডিফেক্ট নেই বৃহস্পতির,
তাহলে এই মুহূর্তে সেই ব্যক্তিটি তার জীবনে কি কি শুভ শুভ ফল পাচ্ছেন এবং সেই ফলকে তিনি কোন দিকে কাজে লাগাবেন বা লাগানো উচিত? আচ্ছা, এই সময়কালে দেখা যাচ্ছে বৃহস্পতির প্রভাবে তিনি কর্ম করবেন, কর্মে সুফল পাবেন, কর্মে আনন্দ পাবেন, কর্মপ্রাপ্তি যোগ, বিদেশে স্থানান্তরিত হওয়ার যোগ, কর্মক্ষেত্রে ইচ্ছে অনুযায়ী একটা জায়গা পেতে পারেন বা বহু আকাঙ্ক্ষিত জায়গায় একটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে ওনাদের ক্ষেত্রে। কারুর ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ গমন যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা কোম্পানিতে কাজ করেন তাদের একটা ভালো সুনাম বা কর্মে একটা দক্ষতা দেখানোর সময় এটা। আচ্ছা, কর্মক্ষেত্র থেকে কোনো কোম্পানি তাকে আবার ট্রান্সফার করে বিদেশেও পাঠাতে পারে, দূরবর্তী জায়গায় পাঠাতে পারে। এই ফলগুলো তারা পাচ্ছেন। তবে যাই হোক, কর্ম থেকে একটা আনন্দ লাভ যোগ। আনন্দ লাভ যোগ। হ্যাঁ। বেশ। যাদের ইচ্ছে আছে যে আমি একটু বিদেশে যাই বা বাড়ি থেকে দূরে অন্য স্টেটে সেখানে বিজনেস করি, তো তাহলে আপনাদের জন্য কিন্তু বা চাকরি বাকরির জায়গায় প্রমোশন ইত্যাদি ইত্যাদি, এই যে জায়গাটা যেহেতু দশম ঘরে বৃহস্পতি, তাই না? তো এই জায়গাটাতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আপনার বৃহস্পতি ভালো থাকলে আপনি এমনিতেই ভালো ফল পাবেন, আপনার যোগাযোগ করার দরকার নেই। যাদের মনে হচ্ছে যে না আমি তো পাবো না, আমার চারপাশের সিচুয়েশান তো দেখতে পাচ্ছি না, কেননা আজকে এই এপিসোড যখন আপনি দেখছেন বৃহস্পতি অলরেডি এখানে চলে এসছে, তাই না? আজকে আমরা এই যে ভিডিওটি যখন আপনি দেখছেন তখন বৃহস্পতি এখানে চলে এসছে। আর বৃহস্পতির মতো প্ল্যানেট সপ্তাহখানেক আগে থেকে হালকা পাতলা ফল দিতে কিন্তু শুরু করে। আমি সেই নিরিখে এতটা প্রত্যয়ের সাথে বলছি। তো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সিরিয়াস হওয়ার সময় আছে। যারা ফল প্রাপ্তি পাচ্ছেন না তারা সিরিয়াস হতে পারেন। আমাদের নাম্বার তো দেওয়া আছে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ইত্যাদি ইত্যাদি লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। সামনাসামনি দেখা হওয়ার কোনো চান্স নেই, যা কথাবার্তা সব ফোনে ফোনেই হবে। আজ পর্যন্ত তাই হচ্ছে। মা নর্মদার কৃপায় কোথাও কোনো প্রবলেম নেই। যারা হাত দেখাবেন ও হাতের ছবি, হাত এরকম নিচে রেখে মোবাইলে তুলে পাঠাবেন ছবি, দাদা হাত দেখে দেবে, কোনো অসুবিধা নেই। কেমন? বাকি ফিজ তো লেখাই আছে, ফিজ ছাড়া আমরা কাজ করি না। সেটা উচিত নয় আমাদের পক্ষে, কেননা সময়ের একটা মূল্য আছে, জ্ঞানের একটা মূল্য আছে, আপনারাও নিশ্চয়ই সেটা বুঝবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। আধ্যাত্মিক একটা জায়গা আপনার জীবনের, এই মা নর্মদার হাত ধরেও শুরু হোক। মায়ের মাহাত্ম্য কথা আপনারা শুনুন। যাদের নর্মদাষ্টকমের পিডিএফ কপি লাগবে ফ্রি অফ কস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পিডিএফ বই দিন বা সেইটুকু লিখলেই আমি পাঠিয়ে দেবো। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আপনাদের ভালো হোক সবার। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।